ইরানের ক্লাস্টার বোমায় কাঁপছে ইসরায়েল। বাহরাইনের মার্কিন দূতাবাস আক্রান্ত। তেহরানের সামরিক সক্ষমতা ধ্বংসের হুঁশিয়ারি তেল আবিবের। সমঝোতা চান না আরাকচি। মন্ত্রী প্রতিমন্ত্রী ও বিএনপির এমপিদের নিয়ে 2 দিনের কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর। মন্ত্রণালয় ও সংসদীয় কার্যক্রমে দক্ষতা অর্জনে গুরুত্ব। সরকারের কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত যুগান্তকারী। পাট দিবসে রাষ্ট্রপতি। পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকানোর ঘোষণা মন্ত্রীর। গ্যাস লিকেজ থেকে একের পর এক বিস্ফোরণ। এবার রাজধানীর কামারপাড়ায় অন্তঃসত্ত্বা নারী সহ দগ্ধ 10, বার্ন ইনস্টিটিউটে ভর্তি। আশঙ্কাজনক 7। এবং প্রেস ইনস্টিটিউটের সভা সেমিনারের নামে অর্থ আত্মসাতের অভিযোগ। সাংবাদিকদের নামে ভুয়া ভাউচার সই জালিয়াতি। ষড়যন্ত্র বলছেন মহাপরিচালক ফারুক ওয়াসিফ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ইরানের ক্লাস্টার বোমায় কাঁপছে ইসরায়েল। তেল আবিব লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস। উপসাগরীয় অঞ্চলেও নতুন করে হামলা চালিয়েছে তেহরান। বাহরাইনে ইসরায়েলের দূতাবাসে আক্রমণের দাবি করেছে ইরান। পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যৌথ হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 1200। লেবাননেও নির্বিচারে আঘাত করছে ইসরায়েলি বাহিনী। ট্রাম্পের কূটনৈতিক পরিকল্পনা ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার বোমা ছোড়ে ইরান। রাজধানী তেল আবিব লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী প্রতিহতের দাবি করলেও কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাতের ফুটেজ পাওয়া গেছে। উপসাগরীয় দেশগুলোতে নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। বাহরাইনের রাজধানী মানামায় 2টি হোটেল ও একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা হয়েছে। তেলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পাশাপাশি ইসরায়েলি দূতাবাসে আক্রমণের দাবি করেছে ইরান। কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও হামলার খবর পাওয়া গেছে। তবে অধিকাংশ হামলা প্রতিহতের দাবি করা হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করেছে। কুয়েত সেনাবাহিনীর দাবি তাদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হয়েছে। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতেও বিস্ফোরণ হয়। ইরানকে সমর্থন জানিয়ে মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানে। তেহরানের আকাশে যুদ্ধ বিমানের শব্দ এবং বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ইরানের ড্রোন বহনকারী একটি জাহাজে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে তাকে যুক্ত রাখতে হবে। সতর্ক করে ট্রাম্প বলেন, কোনো নতুন নেতা আগের নীতি অনুসরণ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের ঝুঁকি থাকবে। মার্কিন সামরিক বাহিনী তাদের চমৎকার ইসরায়েলি অংশীদারদের সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই শত্রুকে সম্পূর্ণভাবে ধ্বংস করে চলেছে। এমন মাত্রায় তা করা হচ্ছে যা মানুষ আগে কখনো দেখেনি। অন্যদিকে ট্রাম্পের যুদ্ধ ও কূটনৈতিক পরিকল্পনা ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানে স্থল অভিযান চালালে মার্কিন সেনাদের মোকাবিলায় তেহরান প্রস্তুত বলেও জানান তিনি। আমরা তাদের সঙ্গে 2 বার আলোচনা করেছি, আর প্রতিবারই তারা আলোচনার মাঝপথে আমাদের উপর হামলা করেছে। এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করার কোনো ইচ্ছে আমাদের নেই, তবে যুদ্ধ চলতে থাকলে আমরা সব ধরনের সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করব। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলেও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল স্টর্মিটজ। রাইসা জান্নাত, সময় সংবাদ। মন্ত্রী প্রতিমন্ত্রী এবং নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যদের নিয়ে 2 দিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত এই 2 দিন ব্যাপী কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালায় প্রশিক্ষক, সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা। এতে সংসদীয় কার্যক্রম, বিল, বাজেট, স্থায়ী কমিটির কাজ সহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হবে। 2 দিনের প্রশিক্ষণে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রীতি ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হবে।
এই মুহূর্তে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয় সংসদের বিভিন্ন রীতি নীতি এবং রেওয়াজ সম্পর্কে ধারণা দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 2 দিনের একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। আজকে প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিন বেলা 11টা নাগাদ এই প্রশিক্ষণ কর্মসূচিটির উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি 11টা থেকে এখন পর্যন্ত প্রথম অধিবেশনে তিনি ভিতরে অবস্থান করছেন এবং এই অধিবেশন শেষে তিনি বেরিয়ে যাবেন। পরবর্তীতে আসলে এই কর্মসূচিটি চলমান থাকবেন। আমরা জানি যে এই কর্মসূচিটি হচ্ছে 2 দিনের, আগামীকালও এই কর্মসূচিটি চলমান থাকবে। এখানে প্রশিক্ষক হিসেবে ভিতরে উপস্থিত আছেন যারা অতীতের সাবেক সংসদ সদস্য এবং সাবেক আমলা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন একাডেমিশিয়ানরা এখানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন। বিশেষ করে এই প্রশিক্ষণ কর্মসূচিটিতে উপস্থিত আছেন এইবারের প্রথমবারের মতো করে যারা সংসদে উপস্থিত হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন, তারা উপস্থিত আছেন। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং মন্ত্রীরাও কিন্তু এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত রয়েছেন। যেহেতু কিছুদিন পরে সংসদের অধিবেশন আছে, আমরা জানি সংসদের প্রথম অধিবেশন কিন্তু অধিবেশনের ডাক দিয়েছেন রাষ্ট্রপতি। সেই অধিবেশনে কিন্তু নতুন সংসদ সদস্যরা সেই অধিবেশনে যোগ দিবেন এবং এই সংসদের বিভিন্ন রেওয়াজ, সংসদের বিভিন্ন নিয়ম নীতি, সংসদের বিভিন্ন কলা কৌশল সম্পর্কে সামগ্রিক ধারণা দেওয়ার জন্যই কিন্তু এই কর্মশালাটির আয়োজন করা হয়েছে এবং কর্মশালাটিতে পরিচালনাও করছেন অতীতে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে বিএনপির পক্ষ থেকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, সেহেতু বিভিন্ন জায়গা থেকে কিন্তু সংসদ সদস্যরা সকাল সকাল এসে এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি সংসদ সদস্যদের পাশাপাশি দলীয় বিভিন্ন দলের মহাসচিব এখানে উপস্থিত আছেন এবং দলীয় বিভিন্ন পর্যায়ের বেশ কিছু নেতাকর্মীদেরকেও আমরা এখানে দেখেছি এবং এখন পর্যন্ত যে প্রশিক্ষণ কর্মসূচি সেটি চলমান রয়েছে। এখন কিছুক্ষণের মধ্যে প্রথম দিনের প্রথম অধিবেশনটি শেষ হওয়ার কথা রয়েছে এবং প্রথম অধিবেশনটি কিন্তু পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রথম অধিবেশন শেষ করে তিনি বের হয়ে যাবেন কিছুক্ষণ পর বিরতির পর দ্বিতীয় অধিবেশন শুরু হবে এবং আগামীকালও এই কর্মসূচিটি চলমান থাকবে। তো এই ছিল আমার কাছে বিএনপি আয়োজিত যে 2 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি তার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে। কৃষি ঋণ মওকুফ সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, গণতান্ত্রিক সরকারের অগ্রাধিকার খাত ভিত্তিক কর্মসংস্থান তৈরি। রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে কথা বলেন রাষ্ট্রপতি। একই অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন প্রধান লক্ষ্য। দীর্ঘদিন পর কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের আলোচনা সভায় যোগ দেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে পাট শিল্পে অবদান রাখায় সম্মাননা তুলে দেন 12 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। পুরস্কার পাওয়া ব্যবসায়ীদের প্রত্যাশা আবারও ঘুরে দাঁড়াবে পাট শিল্প। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী পরিবেশের বিপর্যয় রোধে প্রাকৃতিক তন্তুর ব্যবহার বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে প্রতি বছর ৬,০০০ পাটের বীজের প্রয়োজন, তার মধ্যে 4,500 বীজের আমদানি করতে হয়। সেই জন্য উচ্চ ফলনশীল বীজ স্থানীয়ভাবে উৎপাদনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ হওয়া প্রয়োজন। বস্ত্র ও পাট মন্ত্রণালয় হতে বাজারে পলিথিন ব্যাগের পরিবর্তে পাট ব্যাগ চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন প্রধান লক্ষ্য সরকারের। এত বছরের এত দীর্ঘ ঐতিহ্যে লালিত এই শিল্পে এখনো পাট বীজের জন্য আমরা নির্ভরশীল অন্য একটি দেশের কাছে, প্রতিদ্বন্দ্বী একটি দেশের কাছে, ব্যবসার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী। আগামী দিনে আমাদের একটি প্রধানতম লক্ষ্য হবে ইনশাল্লাহ এই পাট বীজে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব। বিশ্ববাজারে পাটজাত পণ্যের চাহিদা পূরণে আরও আধুনিক এবং বৈচিত্র্য আনার উপর জোর দেন রাষ্ট্রপতি। বলেন, 1 কোটি কর্মসংস্থান তৈরিতে খাতভিত্তিক কর্মসংস্থান তৈরি সরকারের প্রধান অগ্রাধিকার। বলেন, কৃষি ঋণ মওকুফ সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত। বৈশ্বিক বাজারের চাহিদা অনুযায়ী নিত্য নতুন আধুনিক মানসম্মত নান্দনিক ও ব্যবহার উপযোগী সাশ্রয়ী মূল্যের পণ্য উদ্ভাবনে এগিয়ে আসুন। স্বল্প মূল্যে পাটের ব্যাগ তৈরি ও বিপণন করুন।
গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে মন্তব্য করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, শহীদদের আকাঙ্ক্ষা পূরণে অর্থনীতিতে স্বাবলম্বী হয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে। করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরো সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে। গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। শিল্পকলা একাডেমিতে 9 দিন ব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। গ্যাস লিকেজ থেকে একের পর এক বিস্ফোরণ। এবার রাজধানীর কামারপাড়ায় বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারী ও 2 শিশুসহ দগ্ধ হন 10 জন। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাদের। শ্বাসনালী পুড়ে যাওয়ায় 7 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। গ্যাস লাইনের লিকেজ থেকেই পুরো ঘরে ছড়িয়েছিল গ্যাস। আগুন জ্বালাতে গিয়ে ঘটে বিস্ফোরণ। শুক্রবার রাত 3:30টায় হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানীর তুরাগ কামারপাড়া এলাকার 10 নম্বর সেক্টরের একটি বহুতল ভবন। বিস্ফোরণে ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়াল ধসে পড়ে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে গেলে 2 শিশু ও এক অন্তঃসত্ত্বা সহ দগ্ধ হন একই পরিবারের 9 সদস্য সহ মোট 10 জন। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এক ফ্যামিলিরই ভাই বোন এখানে আছে, যারা সব একসাথে মনে করেন যে দগ্ধ হয়ে গেছে। আমি রাতের বেলা ফোন পাইলাম, আমি যা দেখলাম অনেক কাজ ভাঙ্গা এবং ওদেরকে পাইলাম না। আমার বোনরা আর কি যে ফ্ল্যাটে থাকতো শুধু ওরাই ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এক নিচের ফ্ল্যাটের নিচে একজন আছে উনি আর কি ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাসের সিলিন্ডারে নাকি গ্যাসে কোনো সমস্যা হয়েছে কি ওখান থেকেই মানে বাস্ট হয়েছে কি, এই জন্যই মানে ছাদ ভাঙ্গা পড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন দগ্ধ 10 জনের মধ্যে 7 জনের অবস্থায় আশঙ্কাজনক। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। সর্বোচ্চ যিনি বার্ন হয়েছেন 100%, উনি গর্ভবতী, 6 মাসের অন্তঃসত্ত্বা। তো উনি সবচাইতে ক্রিটিক্যাল এই মুহূর্তে। যারা আসছেন প্রত্যেকেরই ক্রিটিক্যাল কিছু না কিছু ফ্যাক্টরস আছে। সবাই আশঙ্কাজনক অবশ্যই, কারণ যেহেতু শ্বাসনালীতে পড়া আছে। তবে 7 জন এই আশঙ্কাজনকদের মধ্যে বেশি ক্রিটিক্যাল। বাসাটির দ্বিতীয় তলায় সপরিবারে থাকেন রুবেল। তার চাচাতো ভাই দুবাই থেকে ফিরে পরিবার নিয়ে রুবেলের বাসায় বেড়াতে এসেছিলেন। বিস্ফোরণে দগ্ধ হয়েছেন তারা সকলেই। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিকদের নাম ব্যবহার করে ভুয়া ভাউচার ও সই জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে খোদ প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির বিরুদ্ধে। সভা, সেমিনার, সাংবাদিকদের প্রশিক্ষণ ও গণমাধ্যম নিয়ে গবেষণার আড়ালে প্রতিষ্ঠানটিতে গড়ে উঠেছে জালিয়াতির চক্র। অনুসন্ধানে দেখা গেছে শুধু সাংবাদিকই নয়, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সুশীল সমাজের শতাধিক মানুষের নাম ব্যবহার করে তৈরি করা হয়েছে ভুয়া বিল ভাউচার। স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের বদলি বা জোরপূর্বক অবসরে পাঠিয়ে ঘনিষ্ঠদের অস্থায়ীভাবে নিয়োগ দিয়ে প্রভাবশালী চক্র গড়ে তোলার অভিযোগ উঠেছে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের বিরুদ্ধে। মঞ্জুরুল হক মঞ্জুর ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের অনুসন্ধান। সাংবাদিকতার প্রশিক্ষণ ও গণমাধ্যম কর্মীদের মানোন্নয়নে রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি। যে প্রতিষ্ঠান সাংবাদিকদের সততা ও নিষ্ঠার দীক্ষা দেবার কথা, সেখানেই যেন সযত্নে গড়ে তোলা হয়েছে অনৈতিকতার এক অভয়ারণ্য। সাংবাদিকদের নাম ব্যবহার করে ভুয়া বিলের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পিআইবির বিরুদ্ধে। গেল বছরের 18 ও 19 ফেব্রুয়ারি তারুণ্যের উৎসব আয়োজনের নামে 4টি অনুষ্ঠান বাবদ খরচ দেখানো হয় 23,97,500 টাকা। যদিও ওই 2 দিন এমন কোনো কর্মসূচি ছিল না সেখানে, অথচ হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। এসব ঘটনার সত্যতা জানতে সূত্র ধরে কথা হয় সময় টেলিভিশনের এক সময়ের ক্রীড়া সাংবাদিক মাহবুব রিমনের সঙ্গে। বর্তমানে তিনি অন্য প্রতিষ্ঠানে কাজ করলেও তার নাম ব্যবহার করে তুলে নেওয়া হয় টাকা। আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমরা আসলে বিভিন্ন ধরনের প্রতারণার গল্প বলি, কিন্তু আমরা যখন আসলে প্রতারিত, কোনো অবস্থাতে এটা আমার সাক্ষ্য না। এবং এই যে অনুষ্ঠানের কথা বললেন, সেই অনুষ্ঠানের নামও আমি কখনো শুনিনি। অংশগ্রহণকারীর তালিকায় নিজেদের নাম ব্যবহারের মাধ্যমে জালিয়াতির ঘটনায় অবাক এমন আরও কয়েকজন সাংবাদিক। সেই কাগজের মধ্যে যে সিগনেচারটা দেওয়া হয়েছে,
সেই সিগনেচারের সাথে আমার সিগনেচারের কোনো মিল নাই। শুধু আমার নাম নয়, সেখানে বেশ কয়েকজন রয়েছেন, মানে আমি যে সংগঠনে আছি ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সেখান থেকে অনেক বড় বড় সাংবাদিকের নাম আমি ওখানে দেখেছি। এমন ঘটনা যারা ঘটিয়েছেন তাদের অবশ্যই তদন্তপূর্বক বিচার হওয়া উচিত। ভুয়া প্রশিক্ষক ও আলোচকের নাম ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। তালিকায় থাকা বাংলাভিশনের সাংবাদিক মাইনুল ইসলামের খোঁজ নিয়ে জানা যায় ওই নামে কোনো সাংবাদিকই নেই টেলিভিশনটিতে। মাইনুল ইসলাম নামের আমাদের এখানে কোনো কর্মকর্তা বা কর্মচারী সাংবাদিক নামের কোনো ভাই কাজ করেন না। শুধু গণমাধ্যম কর্মী নয়, অনেক সময় অর্থ হাতিয়ে নিতে পিআইবি ব্যবহার করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য পেশাজীবীদের নাম পরিচয়ও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওবায়দুল হক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ সহ বেশ কয়েকজনের নামে ভুয়া ভাউচারে তোলা হয়েছে সম্মানী ভাতা। এই নামে কেউ নাই, ওবায়দুল হক না এই নামে নেই। আপনাকে রিপোর্ট করতেছেন এটা নিয়ে? জি স্যার। একইভাবে সম্মানীর তালিকায় থাকা এমনই একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদুল্লাহ লিপন। সিগনেচারটা আমার না, আপনি নিশ্চিত থাকেন। আমার কাছে আসলে জিনিসটা আমাকে একজন পাঠিয়েছে, আমি খুব হাসছিলাম, আর লোক পেল না, শেষ পর্যন্ত আমার জন্য হয়ে গেছে। ঠিক এভাবেই তারুণ্যের উৎসবের নামে 4টি আয়োজনে সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের অন্তত 4 শতাধিক ব্যক্তির নাম ব্যবহার করে 23,97,500 টাকা আত্মসাৎ করে অভিযোগের কাঠগড়ায় রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি। বরাদ্দের এসব টাকা লেনদেন হয় সোনালী ব্যাংকের ভিকারুন্নেসা নুন শাখায়। 2025 সালের 29 ও 30 জুন 4টি চেকের মাধ্যমে প্রায় 24 লাখ টাকা তুলে নেন তারুণ্যের উৎসবের সমন্বয়কারী পিআইবির প্রশাসন শাখার পরিচালক গোলাম মোর্শেদ। এই যে গোলাম মোর্শেদ উনি তুলেছে, হ্যাঁ, এটা ক্লিয়ারিং হলে ক্লিয়ারিং লেখা থাকে, যে যেমন আমাদের এইটা একটা ক্লিয়ারিং হয়েছে, যে আউটডোর ক্লিয়ারিং ব্যাচ, কিন্তু এটা হচ্ছে উনি উত্তোলন করছে 4টাই গোলাম মোর্শেদ। টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে গোলাম মোর্শেদ দাবি করেন এমন কোনো আয়োজনই ছিল না পিআইবিতে। 23,97,000 টাকা গেল কোথায়, আর এই যে চেকগুলোর উৎপত্তি কোথা থেকে? এগুলোর উৎপত্তি কোথা থেকে নয়, চেক তো নয়, কারো তো চেক পাইনি। প্রাপ্তি স্বীকারপত্র তো আমি বানিয়েছি। ধরেন আপনি বানালেন, আপনি গ্রহীতা স্বাক্ষর দিলেন, এটা কি ওবায়দুল হকের স্বাক্ষর? ওনারা তো অস্বীকার করছেন, সেটা তো আমি বলতেছি, সেটা তো একই কথা তো আমিও বলছি। তাহলে স্বাক্ষরটা কি আপনাদের? স্বাক্ষরটা কে দিচ্ছে? পুরো কাগজটাই ভুয়া? কোনটা? কাগজটাই ভুয়া। আচ্ছা, এই সংক্রান্ত বিষয়ে পিআইবিতে কিছু হয় না। তবে এসব বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও সময় সংবাদের কাছে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ জানান, যা কিছু আলোচনায় পুরোটাই ষড়যন্ত্র। সময় টিভি রেসপেক্ট দিয়ে ফলে আমরা গুরুত্ব দিচ্ছি, নাহলে আমি কথাই বলতাম না। এই যে কাগজ, এটার সাথে অনুষ্ঠানের কোনো সম্পর্ক নাই। এই যে এই টাকাটার নামে এই কাগজগুলো প্রডিউস করা হয়েছে, এই কাগজগুলো ভুয়া। এটা হচ্ছে ডিজিকে সরাবো, কারণ ডিজি থাকলে তারা লুটপাট করতে পারে না। আমার এটা নিয়ে অনেক খুব রাগ, কষ্ট, তিক্ততা জন্ম হচ্ছে। আমি এটা নিয়ে অ্যাঙ্গার হচ্ছে না, আমি প্রশাসনিক ব্যবস্থা নিই। অনুষ্ঠান নিয়ে পিআইবির মহাপরিচালক ও পরিচালকের দ্বিমতের মধ্যেই হাতে হাড়ি ভাঙলেন সেই প্রতিষ্ঠানেরই এক কর্মকর্তা। দিলেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের নানা অনিয়মের তথ্য। 400 সাংবাদিক যে সম্মানী দেখানো হয়েছে, যে 400 সাংবাদিক এখানে উপস্থিত নাই এবং তার যেসব স্বাক্ষর দেখানো হয়েছে সমস্ত জাল। উনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নামে উনি সম্মানী পরিশোধের ব্যবস্থা করেছেন, যেটা ওই শিক্ষকরা ওই অনুষ্ঠানে উপস্থিত হন নাই এবং টাকা গ্রহণ করেন নাই। বিভিন্ন কোম্পানিকে লক্ষ লক্ষ টাকা পেমেন্ট দেখানো হয়েছে, যেটা কোনো অস্তিত্ব নেই। অন্তর্বর্তী সরকারের সময় সাংবাদিকতায় আলো ছড়ানো এই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ পদের দায়িত্ব পেয়েছিলেন গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করা ফারুক ওয়াসিফ। তার নেতৃত্বে এমন অনিয়ম কোনোভাবেই মানতে পারছেন না গণমাধ্যম কর্মীরা। তিনি সহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও দুদককে সক্রিয় হওয়ার আহ্বান ভুক্তভোগী সাংবাদিকদের। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। নওগাঁর আত্রায়ে স্ত্রী সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামীও। মাদকাসক্তি এবং পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। এদিকে জামালপুরে স্ত্রীকে হত্যার পর পোড়ানোর চেষ্টার ঘটনায় আইনজীবী স্বামীকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন জয়। নেশার টাকার জন্য পারিবারিক নানা বিষয়ে প্রায়ই অশান্তি করত বলে দাবি প্রতিবেশীদের।
পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে নওগাঁর আত্রায়ে হঠাৎ স্ত্রী ও 5 বছরের শিশুকন্যার উপর ধারালো ছুরি নিয়ে চড়াও হন জয়। এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মা মেয়ের মৃত্যু হয়। স্বজন ও প্রতিবেশীদের চিৎকার শুনে একই ছুরি নিজের গলায় চালিয়ে দেন জয়। এদিকে জামালপুরে 15 বছর আগে বিয়ে হওয়া তাহমিনা ও তাইফুরের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এর জেরে অস্ত্র দিয়ে তাহমিনার ওপর হামলা করে হত্যা করে স্বামী তাইফুর। পরে বিছানায় মরদেহ রেখে পুড়িয়ে ফেলার চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায় এবং পুলিশ মরদেহ উদ্ধার করে। স্বামী বইয়ের মায়েরা আগুন ধরাই দিচ্ছে, এটা শুনে আমি আসলাম, আইসা জ্বালানো দাঁড়াইলাম, দাঁড়ায় দেখি যে মুখটা বের হয়ে রয়েছে সারা শরীরই, মানে ডান হাত পুরা আর পুরা বডি পড়ে রয়েছে খাটের উপরে। একটা নিরীহ মেয়ে যেভাবে হত্যা করছে এটা মানে এটার যাতে ফাঁসি হয় এই ধরনের একটা বিচার। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশ। পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা পুলিশের। ফায়ার সার্ভিসের সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়, তার লাশের সুরতহাল করা হয় এবং যার বিরুদ্ধে এই হত্যার অভিযোগ তাকে আটক করা হয়। তাইফুর সুপ্রিম কোর্টের আইনজীবী বলে জানান স্বজনরা। এই দম্পতির 2টি সন্তান রয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বরিশালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। সকালে গৌর নদীর কসবায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেস বাস ও বরিশালগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত মাইক্রোবাসের 5 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরানের ক্লাস্টার বোমায় কাঁপছে ইসরায়েল। বাহরাইনের মার্কিন দূতাবাস আক্রান্ত। তেহরানের সামরিক সক্ষমতা ধ্বংসের হুঁশিয়ারি তেল আবিবের। সমঝোতা চান না আরাকচি। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিএনপির এমপিদের নিয়ে 2 দিনের কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর। মন্ত্রণালয় ও সংসদীয় কার্যক্রমে দক্ষতা অর্জনে গুরুত্ব। এবং সরকারের কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত যুগান্তকারী। পাট দিবসে রাষ্ট্রপতি পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকানোর ঘোষণা মন্ত্রীর। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন তারেক হাসান শিবন। আলিফ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।